Welcome. Welcome to a metallic on the way of air. আজকে আমরা একটু আড্ডা মারতে এলাম, একটু গল্প করতে এলাম এবং বেশ কিছু বিষয় নিয়ে একটু আলোচনা হবে, তবে হালকার মধ্যে। যেখানে দাঁড়িয়ে আমাদের পূর্ববর্তী 3-4টে দিন খুব দেশের জন্য, রাজ্যের জন্য সর্বোপরি সমস্ত দিক দিয়ে খুব ইম্পর্টেন্ট ছিল, খুব ক্রুশিয়াল টাইম আমাদের গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি আমাদের এক্সিট পোল রেজাল্ট এবং তারপর আমাদের রেজাল্ট সব কিছু দেখা হয়েছে। সর্বোপরি দেশের মঙ্গলার্থে আমাদের এই ইলেকশন এবং একটা ড্রামাটিক, একটা সাসপেন্ডিং এবং উইথফুল সাসপেন্স একটা জোনের মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি। আজকে মোটামুটি একটা রেজাল্ট আমরা অলরেডি পেয়ে গেছি। এরপর আমাদেরকে মেনলি ফোকাস করতে হবে আমাদের কাজে, আমাদের কর্মযোগ্যে। তো সেই কারণেই আমরা বেশ কিছুদিন লাইভে আসছিলাম না, আবার লাইভে আসা শুরু হয়েছে। কারণ ব্যাক টু ওয়ার্ক অন দ্য প্ল্যাটফর্ম অফ আ মেটালিক অন দ্য ওয়ে অফ এয়ার। তো এই প্ল্যাটফর্মে এসে আজকে আমি আমার কিছু চিন্তাভাবনা, চঞ্চল সরকার, দেখুন আপনি হয়তো একটা ইমোজি দিয়েছেন যেখানে, বা আপনার একটা কান্নাকাটি। দেখুন, দুঃখ পাওয়ার কিছু নেই, যেটা সার্বিকভাবে গণমত, সেই সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে। আপস অ্যান্ড ডাউনস থাকবে, কারোর ক্ষেত্রে আনন্দের, কারোর ক্ষেত্রে দুঃখের। যারা ডিরেক্টলি রাজনীতি বা এইসবের সাথে যুক্ত, তাদের কারোর ভালো, কারোর মন্দ, কিন্তু আলটিমেটলি এটা একটা গেম, এটা একটা স্ট্রাগল, লাইফের অস্তিত্বের জন্য লড়াই। এবং সর্বোপরি দেশের মঙ্গল কামনার জন্য সমস্ত মানুষের এবং সমস্ত জনগণের একটা সার্বিক প্রচেষ্টা এবং সমস্ত মানুষের একটা এফোর্ট। যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত, তারা অনেকটাই এখন 3 মাসের মধ্যে দিয়ে, ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছেন। অনেক স্ট্রাগল, প্রচুর গরম ছিল, তাপপ্রবাহ আমাদের রাজ্যের উপর দিয়ে গেছে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে অনেককেই অনেক রকমভাবে স্ট্রাগল করতে হয়েছে। অনেকেই প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত, তো তাদেরকে এই ব্যাপারগুলোকে। বিদ্যুৎ, হাই, হ্যালো। হ্যাঁ বিদ্যুৎ, আমি আমার কাজের কথায় আসবো, তার আগে একটু আমরা গল্প করি। গল্প করতে করতে আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে আমরা এগিয়ে নিই। তো যাই হোক, তো দুঃখ পাওয়ার কিছু নেই। জীবনের যদি এক পথেই চলে, এক দিকেই চলে, তো সেক্ষেত্রে জীবনটা বোর হয়ে যায়। কখনো আপস আসবে, কখনো ডাউনস আসবে, কারোর ক্ষেত্রে আপস আসবে, কারোর ক্ষেত্রে ডাউনস আসবে। তো সেই মতো পরিস্থিতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। তো কেউ আনন্দ পাবে, কেউ দুঃখ পাবে, তবে সবচেয়ে বেশি এখন ইম্পর্টেন্ট এই রাজনৈতিক পটভূমিতে দাঁড়িয়ে সেটা হচ্ছে সবাইকে সেফ অ্যান্ড সিকিউর থাকা, ঠান্ডা থাকা। যারা একটুখানি বুঝছেন যে আপনাদের জায়গাটা স্ক্যাটার্ড, বা আপনাদের জায়গাটাতে আপনারা যে লড়াইটা করেছেন সেখানে হয়তো দেখা গেল একটু অপ্রতিকূল পরিস্থিতি তৈরি হবে, তাহলে বলবো নিজেকে গুটিয়ে নিই এবং নিজেকে সংযত রাখুন। আলটিমেটলি আমরা সবাই ভাই ভাই, কারণ আমরা লড়াই করবো কার সাথে? দেখুন, আমাদের একটা বাংলায় প্রচলিত কথা আছে, রাজায় রাজায় যুদ্ধ আর উলু ঘাগরার প্রাণ যায়। এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আমরা হয়তো লড়াই করেছি, আমাদের সুশাসন চাই, বা আমাদের কোথাও আমরা মেনলি এই রাজনীতি করি কেন, যারা একদম লোকাল স্তরে, গ্রাউন্ড লেয়ারে। না, আমি কোনো জায়গায়, কোনো একটা জায়গাতে বা কোনো একটা প্রশাসনের কোথাও গিয়ে ডিপ্রাইভড হয়েছি, বা মূল্যবৃদ্ধি বা শিক্ষার্থে আমি হ্যারাস্ট হয়েছি, আমি মেডিকেল সেক্টরে কোথাও ট্রিটমেন্টের জন্য গেছি, সেখানে আমি হ্যারাস্ট হয়েছি, বা আমি প্রচণ্ড মূল্যবৃদ্ধি, আমি আমার লাইফটাকে ঠিক মতন এগিয়ে নিয়ে যেতে পারছি না, ফলে আমার একটা পরিবর্তন প্রয়োজন, তার জন্য আমার একটা করা উচিত। আবার অনেকে আছে বিনা স্বার্থে তার কিছু আদর্শ নীতির জন্য কোনো কিছুকে অবলম্বন করে এগিয়ে চলতে চায়। কিন্তু আলটিমেটলি যখন দেখা যায় যে একদম গ্রাউন্ড লেয়ারে আদর্শ নীতি তো আসেই, কিন্তু তার সাথে যেটা থাকে
যে আমরা যে প্রতিকূলতাগুলো থাকে সেখান থেকে আমাদের মনে একটা বিদ্বেষ জন্মায় এবং সেই বিদ্বেষের জন্য আমরা লড়াই করি। যেমন আমারও একটা এডুকেশন বলুন, হেলথ সেক্টরে একটা তিক্ত অভিজ্ঞতা আছে। এডুকেশন সেক্টরে আমি অনেকদিন ITI কলেজের প্রিন্সিপাল ছিলাম। সেক্ষেত্রে আমার এডুকেশন সেক্টর, এই স্টুডেন্ট অ্যাডমিশন, তারপরে এই ম্যানেজমেন্টের একটা মানে আনইজি এবং একটা ধান্দাবাজি একটা অ্যাটমসফিয়ার তৈরি করা, এবং যেখানে তাদের প্রচুর পয়সা বা প্রচুর টাকার আত্মসাৎ করা একটা অভিপ্রায়, এই যে জায়গাটা, এবং প্রপার এডুকেশন নেই, প্রপার চাকরি বাকরি নেই, প্রপার কর্ম নেই। আপনি যদি ব্যবসা করবেন, ব্যবসাতে একটা ঝুঁকি, ব্যবসা করতে গিয়ে দেখতে পাচ্ছেন না যেটা একটা কিছু আশা নিয়ে এগোলেন, কিন্তু প্রপার ডাইরেকশান ছিল না, বা পরিস্থিতি আপনার কাছে এমন জায়গায় গেল যে আপনার ডাইরেকশান, আপনার নিজের এফোর্ট, অ্যাট দ্য সেম টাইম সামাজিক যে পরিস্থিতি, সেইগুলোর প্রতিকূলতার জন্য আপনি এগিয়ে যেতে পারলেন না এবং আপনার ব্যবসা মুখ থুবড়ে পড়লো। বা আপনি একটা বাজারে গেলেন, যেমন আমার কথাই বলি, আমরা খুব সাধারণ মানুষ, এই যে আমাদের মধ্যমগ্রাম, এই মধ্যমগ্রামের বাজারে যাই, এই দুর্মূল্যের বাজারে গিয়ে যখন আমার মাছ বা মাংস কিনতে যেতে হয়, আমার নিজেরই খুব সম্মানে লাগে। কারণ অল্প টাকা নিয়ে গিয়ে বাজারে গেলে একটু হ্যাটা হতে হয়, কারণ এত দাম বেড়ে গেছে, এবং তার সাথে সাথে যদি আপনার পকেটে যদি কম টাকা থাকে, তাহলে দেখা গেল আপনাকে কেউ সম্মান দেবে না, বা আপনাকে এমন একটা পিন দেওয়া কথা বলবে যেটা আপনার সম্মানে লাগে। তার পেছনে কারণ হচ্ছে ফ্রাস্ট্রেশন, তার পেছনে কারণ হচ্ছে আপনার পকেটে পয়সা কম। এই যে সাধারণ মানুষের যে হাহাকার, এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে লড়তেই হবে। কিন্তু এই জায়গাটাকে আমরা কীভাবে শান্তিপ্রিয়ভাবে ভাবে সেটাকে আমরা সংগঠিত করতে পারবো এবং সেটাকে কীভাবে ঠিক করতে পারবো, এই জন্য আমাদের সমাজ সচেতন মানুষদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং সবাইকে সর্বোপরিভাবে সঠিক পথে এগিয়ে আসতে হবে। আমি ইনিশিয়ালি কোনো একটা কাজ করলাম, যেখান থেকে দেখলাম আমার মানি জেনারেশন হয়ে যাবে, ব্যাস আমি সুখে আছি, আর বাদ বাকিরা গোল্লাই যাক, অন্যের থেকে টাকা স্ন্যাচ করবো, করে আমি আমার প্ল্যাটফর্মটাকে তৈরি করে নেব, আর বাদ বাকি কে খেতে পেলো না, এটা আমার দেখার বস্তু নয়। এটা যদি আমি ভাবি, তাহলে আমি নিজের গাড্ডা নিজে খুঁজছি। কেন না, আজকে হয়তো আমি ইনিশিয়াল স্টেজে কিছু টাকা পেয়ে গেলাম, কিন্তু আগামী দিনে আমার যে নেক্সট জেনারেশন, সে কিন্তু একটা খারাপ জায়গায় বা একটা খারাপ পথে বা একটা গাড্ডায় পড়তে পারে। তাহলে তার যে যন্ত্রণা, একটা মানুষ, একটা ডিপ্রেসড মানুষ, সে কেন ডিপ্রেসড, তার যন্ত্রণাটা কোথায়, সেই জায়গাটাকে রিয়েলাইজ করা এবং তার ব্যাপারে সমব্যথী হওয়া, এই ব্যাপারটা আমাদের বাঙালি আস্তে আস্তে এই জায়গাটাতে ইমোশনলেস হয়ে যাচ্ছে। বাস্তবে আমরা নিজের বাড়িতে থেকে পাশের বাড়ির ইচ্ছা শুনতে খুব আগ্রহী হই, কিন্তু পাশের বাড়ির লোকটির যে দুঃখ, বা পাশের বাড়ির লোকটির যা ফুলে ফেপে যে বড় হচ্ছে এবং যে অন্যায় করছে, এই দুটো জিনিসকেই কম্পেয়ার করলে দেখবেন মানুষের ইমোশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানুষ অনেক বেশি প্রফেশনাল হয়ে যাচ্ছে এবং মানুষের সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সমাজকে সুস্থভাবে, সুন্দরভাবে সুগঠন করা এবং সমাজের উচ্চ স্তর থেকে সমস্ত স্তরের মানুষের এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া, বা দুর্নীতিকে আমি নিজে থেকে অ্যাকসেপ্ট করব না, এই যে ব্যাপারটা, যে জ্ঞান বা ধারণা বা এই ব্যাপারটাকে নিয়ে একটু ভাবা, এইটা ভাবতে আমরা অনেক মানুষ ভাবতে চায় না। তো এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের সমাজে একটা ডিপ্রেশন আছে, আগামী দিনেও চলবে। কিন্তু আমরা যদি নিজেরা একান্তভাবে সচেতন হই এবং আগামী দিনে এইভাবে যদি একজন, দুজন, তিনজন করে যদি আমরা একটা বৃহত্তর আকার নিতে পারি, তাহলে আমাদের এই ডিপ্রেশন, আমাদের এই ফ্রাস্ট্রেশন এবং আমাদের নাজারিয়াটার পরিবর্তন হবে এবং পরিবর্তনের চেষ্টা করতে হবে। এটা আমাদের নৈতিক কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। তো যাই হোক, আমি এগুলো রাজনীতিবিদ নই, রাজনীতি আমার অবজেক্টিভ নয়। তবে হ্যাঁ, আমি দলীয় অনেক মানুষেরকে চিনি, তাদের এক একটা নাজারিয়া থাকে, তাদের এক একজনকে দেখি, যারা দেখুন উচ্চ স্তরে আছেন, তাদের কিছু দর্শন আছে এবং তাদের তো কিছু কোয়ালিটি আছে, তার জন্যই তো স্ট্রাগল করেছে এবং তারা তো সেই জায়গাটায় পৌঁছেছিল। এই যেমন ধরুন হুগলি থেকে রচনা ব্যানার্জি জিতে গেলেন, লকেট ম্যাডাম বা লকেট দিদি হেরে গেলেন, কিন্তু লকেট দিদির যন্ত্রণাটা কী, ব্যথাটা কী, তাকেই সেই লড়াই, তাকে বুঝতে হবে। তার তো এখন যন্ত্রণা, সে তো লড়াই করেছিল, সে তো চেয়েছিলেন, কিন্তু তিনি আজকে হেরে গেছেন। আবার রচনা ব্যানার্জি, যিনি দিদি নাম্বার 1 করেন এবং যিনি খুব সুন্দরভাবে
হয়তো মজার ছলে বা হয়তো সিরিয়াসলি বলেছেন, কিন্তু যেটা বাস্তব বলেছেন যে সিঙ্গুরে ঘাস আছে, গরুরা ঘাস খায় এবং দুধের কোয়ালিটি ভালো। এবং এগুলোকে নিয়ে অনেক ট্রোল হয়েছে, এগুলোকে নিয়ে আমরা অনেক রিলস বানিয়েছি, আমিও বানিয়েছি। আমরা মজা করি, আমরা এগুলো নিয়ে মজাও করি, আবার এগুলোকে নিয়ে সমালোচনা করি, এটাই আমাদের কাজ। এবং এই আলোচনা সমালোচনা যদি না থাকে এবং কোনো জিনিস ভুল এবং ঠিক, মানে আমি একা কখনো ঠিক হতে পারি, এই জিনিসটা প্রতিষ্ঠিত করা এটা সমাজের জন্য কিন্তু কখনোই ভালো নয়। সমাজের যেমন শাসক একটা গোষ্ঠী থাকবে, তার সাথে সাথে বিরোধী একটা বেঞ্চ এবং যার আওয়াজ সমাজকে সঠিক পথে নিয়ে যেতে পারে। তাহলে এই দুটোর যে মিলিত মিশ্রণ, এই মিলিত মিশ্রণে কিন্তু দেশের একটা মঙ্গল হবে, এটা আমার একটা বিশ্বাস। যেমন রুলিং অর্গানাইজেশনের একটা চিন্তাভাবনা থাকবে, রুলিং সিস্টেমের একটা সঠিক দেশে গঠন করার চেষ্টা থাকবে, অ্যাট দ্য সেম টাইম তাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে তখন অপোজিশন বেঞ্চ সেই জায়গাগুলোকে ধরিয়ে দেবে। এইভাবেই ওঠা আপস অ্যান্ড ডাউনস, কখনো রাউন্ডেড আপ কখনো রাউন্ডেড ডাউন, এই জায়গা দিয়ে ওঠা নামা করতে 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 করতেই কিন্তু দেশ আমাদের আগে বাড়বে। আমাদের অনেক অবস্ট্যাকলস আছে আমাদের শিক্ষা ব্যবস্থাতে, অনেক শুধুমাত্র এই কিছু টিচার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এইখানে এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। এইটুকু শিক্ষা ব্যবস্থাতে এটা খুব মানে এইটুকু প্রবলেম নয়, শিক্ষা ব্যবস্থা আরও অনেক অনেক ভেতরে অনেক প্রবলেম আছে। আজকে একজন দেখুন, একটা স্টুডেন্ট, সে একটা জায়গাতে অ্যাডমিশন নিচ্ছে, তাকে যে কোনো একটা নর্মাল স্ট্রিমে সে একটা অনার্স করতে যাবে, তাকে দেখা গেল একটা টেবিলের তলা দিয়ে তাকে একটা পয়সা দিতে হচ্ছে। আমি এক্স্যাক্টলি ওকে টার্গেট করছি না, কিন্তু এটা পুরো অল ওভার সিস্টেমের সমস্যা, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, এটা আপনার অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়। এটা একটা জেনারেল ইস্যু। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আমাদের কিন্তু ডেভেলপমেন্ট করাটা, আচ্ছা আমি কি অডিয়েবল, মানে ইউ আর গেটিং মাই পয়েন্টস না? আপনারা শুনতে পাচ্ছেন তো? একটুখানি বলবেন, কারণ আমি বুঝতে পারছি না, কারণ আমার মোবাইলটা একটু দূরে আছে, বাট এখানে এটা আছে, কিন্তু কতটা শুনতে পাচ্ছেন আমি জানি না। তো যাই হোক, আজকে রাজনৈতিক পর্যালোচনা করার জন্য আমি এখানে আসি। আমি যেটা এসেছি, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য আপনাদেরকে অনেকবার বলেছি যে একটা সমাজ সংস্কারক বা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমার কাজ আগামী দিনে চলে যাওয়া। কিন্তু দেখুন, মানে সোশ্যাল ওয়ার্কার হিসাবে সমাজকে সচেতন করা, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে এবং আমাদের এই খাদ্য মানে এই এগ্রিকালচার, এই জায়গাটার উন্নয়ন ঘটানোর একটা সার্বিক প্রচেষ্টা, যেটাকে আমি নিয়েছি। এবং আই এম জাস্ট সিঙ্গেল হ্যান্ড মানুষ, আমার কাছে প্রচুর টুলস নেই, আমি একা একটা মানুষ, যে মানুষটা এই ফেসবুকের মাধ্যমে চেষ্টা করছে। কারণ আমার কাছে মিডিয়া নিয়ে আমি একদমই অপরিচিত, একজন নর্মাল মানুষ যার হাতে অনেক টুলস নেই। আমি কোনো প্রশাসক নই, আমি কোনো রাজনীতিবিদ নই, আমার হাতে আমার নিজের জীবনেও অনেক স্ট্রাগলস আছে। কিন্তু তারপরেও আমার এই চিন্তাভাবনাগুলো যে কী করবো, মানে অ্যাট দ্য এজ অফ 42, ঠিক আছে, আমি আপনাকে বলছি, আমি জীবনে পড়াশোনা করেছিলাম, পড়াশোনা করার পর চাকরি করেছি। চাকরি করতে গিয়ে দেখেছি যে খুব যদি ভালো সরকারি চাকরি পেতাম তাহলে হয়তো চিন্তা ভাবনা অন্য জায়গায় হতো, কি হতো না তাও জানি না, কিন্তু কোনো কলেজে প্রিন্সিপালগিরি করেছি। তো দেখেছি আলটিমেটলি যে শিক্ষা ব্যবস্থাতে আলটিমেটলি একটা ছেলে যে পড়াশোনা করবে এবং তার যে সমাজ এবং গঠনগত যে জ্ঞানের যে প্রকাশ করবে, সেই যে জায়গাটা, সেই জায়গাটাতে অনেক খামতি আছে। এবং তারা দিন দিন একটা দুর্নীতি এবং একটা মানে গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে শিকার হচ্ছে। এই জায়গাটাকে নিয়ে আমার লড়াই। এবং আমার এজ এখন 42। শুনুন, বর্ধমানে আমার একটা বাড়ি আছে, একটা ছোট অফিস আছে, এখানে থেকে আমি কিছু জনকে নিয়ে কাজ করতেই পারি। অ্যাট দ্য সেম টাইম ইন ফিউচার আমার প্ল্যান আছে হচ্ছে আমার গ্রামের বাড়িতে ফিরে যাওয়া। শহরের ইট পাথর আমার খুব একটা টানে না এখন। আর আমি তো আর আপনার এখন গুগলে বা ফেসবুকে বা নেটফ্লিক্সে গিয়ে জব করতে পারবো না অ্যাট দ্য এজ অফ 42। আগে একসময় সফটওয়্যার ডেভেলপ করতাম, ছেড়ে দিয়ে এডুকেশন সেক্টরে এসেছি। স্ক্যাটার্ড মাইন্ড ছিল, ডিস্টারবেন্স ছিল, কিন্তু অ্যাট দ্য এজ অফ 42 আমি 3-4টে গরু কিনে আমার জমি, আমার দেশের বাড়ির জমিতে চাষ করে একটা এগ্রিকালচারকে নিয়ে থেকে একটু স্মল ডেয়ারি ফার্ম নিয়ে কাজ করতে করতে একটা সুন্দর জীবন এবং স্ট্রেসলেস জীবন আমি কাটাবো। কিন্তু বাদবাকি টাইমটা আমি কী করবো? বাদবাকি টাইমটাতে আমার উচিত
সমাজ সচেতনতামূলক কাজ করা, শিক্ষার প্রসার ঘটানো, নিজেকে ডেভেলপ করা, রিলিজিয়াস ইস্যুটা কী, গীতা কী, উপনিষদ কী, বেদ কী, এই ব্যাপারগুলোকে জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানকে স্প্রেড করা। অ্যাট দ্য সেম টাইম যেটা নিয়ে আমার আজকে মেনলি লাইভে আসা, বাট গল্পটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, তার সাথে যেটা আসা, যেটা আমার চেষ্টা, সেটা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গের চাকরিতে সেটা স্যাটিসফ্যাকশান নেই, প্রচুর বেকার, কর্মসংস্থান। দেখুন, কর্মসংস্থান বলতে যে এক কথায় যেটাকে বলা হয় সরকারি চাকরি, এটা আমার অবজারভেশন, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, এবং এটা আমি খুব ধ্রুব সত্য বলে মনে করি যে এই চাকরি কিন্তু বা সরকারি চাকরির কিন্তু পথ বা রাস্তা দিন দিন কমবে। ওই দু একটা চাকরি ওই অ্যাপ্লিকেশান ভরলেন, 200 জন চাকরি পেয়ে গেলেন, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের বেকারত্ব কমবে না। পশ্চিমবঙ্গের 90% মেজর মানুষকে প্রাইভেট জব করতে হবে। প্রাইভেট জব মানেই হচ্ছে ওয়েলিং অ্যান্ড বাটারিং, তবেই আপনার ব্রেড অ্যান্ড বাটার জুটবে। যেটা জুটবে সেটা আপনার ফ্যামিলির জন্য স্যাটিসফাইড নন, কারণ এটা হবে, এটা একদিন না একদিন ডেভেলপ হবে, তখন মানুষ আবার কর্ম থেকে একটা প্রপার পরিশ্রম বা পারিশ্রমিক পাবে। কিন্তু ইন্ডিয়ার যেটা অবজারভেশন, যেটা খুব ভালো অবজারভেশন, যে ক্যাপিটালিস্টিক কান্ট্রি তৈরি করা মানে গভর্নমেন্ট is not going to do the business, they are going to distribute the business. গভর্নমেন্ট বা সরকার ব্যবসা করবে, সেটা সরকারের নীতি নির্ধারণ হতে পারে না, এটা ক্যাপিটালিস্টিক কান্ট্রির এই চিন্তাভাবনা হতে পারে না। একটা ক্যাপিটালিস্টিক কান্ট্রির এটা চিন্তাভাবনা হওয়া উচিত যে আমি আমার বিজনেসটাকে কীভাবে স্প্রেড করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শিক্ষা বা বিভিন্ন স্বাস্থ্য, এগুলো যে পিপিপি মোড হয়ে যাচ্ছে, মানে কি এখন এগুলো প্রাইভেট চালাবে, কিন্তু কার অবজারভেশনে না, সরকারের অবজারভেশন। এই জায়গাটাতে দাঁড়িয়ে যারা চাকরি করতে যাচ্ছে, যেমন আমি নিজে ডিপ্রাইভ হয়েছি, তো দেখা যাচ্ছে আমার একটা লোগো আছে, আমি সরকারি কাজ করছি, যে ঘরটায় বা যে প্রিন্সিপাল রুমটায় বসে আছি সেখানে একটা ফ্ল্যাগ, একটা সুন্দর ঝাঁ চকচকে টেবিল, হ্যাঁ, এবং একটা সুন্দর একটা এসিওয়ালা অফিস বা নন এসি বা এসি, কিছু জায়গায় এসি, কিছু জায়গায় নন এসি, একটা সুন্দর অফিস, এবং সেখানে আমি একটা বিরাট পদ পেয়ে গেছি না, আমি একটা বিরাট চেয়ার পেয়ে গেছি না, প্রিন্সিপাল। কিন্তু প্রিন্সিপাল হয়ে কি আমি আদৌ ছাত্রদেরকে সেই মতন পরিষেবা দিতে পারছি? ছাত্রদেরকে কি স্কিল করতে পারছি? সেই পরিকাঠামো কি আছে? বা ছাত্ররা যারা অ্যাডমিশন হচ্ছে তারা কি স্বচ্ছভাবে অ্যাডমিশন করতে পেরেছে? এই জায়গাটাতেই যখন কথা বলেছি তখনই আমাকে টার্মিনেট হতে হয়েছে উইদাউট টার্মিনেশন লেটার। আজও আমি সেই লেটারের এক্সপ্লেনেশন পাইনি। আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছিলাম, প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছিলাম, রাজ্যপালকেও পাঠিয়েছিলাম, রাষ্ট্রপতিকেও পাঠিয়েছিলাম, আরও আদার্স কারিগরি ভবনের আধিকারিক থেকে শুরু করে আপনার ডিজিটি, ডিআইটি, সেন্ট্রাল, স্টেট যত আধিকারিক সবাইকেই পাঠিয়েছিলাম, প্রশাসনের সমস্ত কর্তাদের, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি কিন্তু কোনো সুরাহা পাইনি। তার মানে কি দেখা যাচ্ছে এখান থেকে, যে এই ব্যাপারটা পিপিপি মোডে হবে, আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হবে, কিন্তু এই জায়গাটাতে বেশ কিছু মালিক পক্ষ যারা আরও 5 থেকে 10 বছর তার ফায়দা নিয়ে গিয়ে তারা নিজেরা বড় লোক হয়ে যাবে। কিন্তু যারা শিক্ষক আছেন, যারা এতে যুক্ত হবেন, তাদের লাইফ বা তাদের একটা জেনারেশন এবং তার সাথে সাথে তার বাচ্চা এবং তার সংসার ডিপ্রাইভড হবে, এরকম একটা জায়গা আসবে। কিন্তু এই জায়গাটায় আপনার প্রাইভেটাইজেশন হতে হতে একটা দিন থাকবে যেদিনকে খুব কম সরকারি চাকরি থাকবে, সেদিনকে সবাই প্রাইভেটে চাকরি করবে। তখন প্রাইভেটে জব তখন যেটা হবে, মানে আমাদের নেক্সট জেনারেশন, মানে আমার মেয়েরা যখন বড় হবে, তখন হচ্ছে তার যে স্কিল বা তার যে কোয়ালিটি যেটা আছে সেই অনুযায়ী সে কিন্তু তার রেমুনারেশন পাবে। কিন্তু আজকের দিনে আপনি যদি একটা প্রাইভেট জায়গায় কাজ করতে যান, খুব ভালো যদি একটা চাকরি পেয়ে যান, খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড, ইউ হ্যাভ এ গুড প্যাকেজ, গ্রেট প্যাকেজ, ইউ ক্যান গো টু দ্য ব্যাঙ্গালোর, ইউ ক্যান গো টু দ্য ইউএস অলসো, or you can go to the anywhere if you have the skills. বাট যদি আপনি সেমি স্কিলড হন বা আপনার যদি স্কিল যদি সেরকম না থাকে, বা আপনি যদি একটু মিসগাইড বাই চান্স হয়ে যান, তাহলে আপনি একদম গাড্ডাই করছেন এবং আপনি প্রাইভেট জায়গাতে চাকরি করে আপনার সেই সন্তুষ্টিটা আসবে না। এবং সেই কারণেই আমাদের রাস্তাঘাটে যেমন আমরা ঢিল মারলে আগে ইট মারলে বা ঢিল মারলে কুকুরের গায়ে লাগতো, এখন কি হয়, এখন আপনার ইঞ্জিনিয়ার্সদের গায়ে, বড় বড় ইঞ্জিনিয়ার্স, পিএইচডি হোল্ডার, এদের গায়ে লাগে। শিক্ষাগত দিক দিয়ে আমরা কেউ মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু তার মানে কি সবাই কি ভালো পড়াশোনা করেনি? বাজারঘাটে, রাস্তাঘাটে ঘুরে বেড়ালে দেখতে পাবেন যে এমন এমন স্কলার, এমন এমন জ্ঞানী ছেলে আছে, কোনো না কোনোভাবে তারা প্রপার ডাইরেকশন পায়নি, পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে,
সবাই কিন্তু একদম ক্যাপাবল নয় তা নয়, কিন্তু তাদের হয় ভাগ্য সাথ দেয়নি, নয় সিস্টেম সাথ দেয়নি, কোনো না কোনোভাবে ডিপ্রাইভ হয়ে গিয়ে আজকে পুরো একদম গাড্ডায় বেরিয়েছে এবং সেই গাড্ডা থেকে আর বেরোতেই পারছে না, বেরোনোর কোনো পথ নেই। এই মতো পরিস্থিতিতে আমিও করেছি, লড়াই করছি, এবং আমার মধ্যে কী প্রতিকূলতা বলবো ছোট্ট করে বলি। এক তো এডুকেশান নিয়ে প্রতিকূলতা, এডুকেশান তারপর করোনার পরে তো আমার তো মাজাই ভেঙে দিল। আমার পরিবারের লোকজনকে সুস্থ করতে এলাম, সে এক গল্প। তারপর আমি নিজে অসুস্থ হয়ে গেলাম, ছোটোখাটো সিজার ডিসঅর্ডার, ছোটোখাটো স্ট্রোক টাইপ হয়ে গেল, 2 বছর তো বিছানায় পড়ে গেলাম। কিন্তু তারপরেও আমি কিন্তু আবার লড়াই করার স্বপ্ন দেখছি, আবার যুদ্ধ করার করবো না, যুদ্ধ করার কথা ভাবছি। কারণ জীবন কখনো থেমে থাকে না, শেষ দিন পর্যন্ত চেষ্টা করতে হবে। সফলতার জন্য যতই আপনি ব্যর্থ হন না কেন, আপনার সফল হওয়ার জন্য আপনাকে কিন্তু কন্টিনিউ একটা প্রসেস চালিয়ে যেতে হবে। এইবার এই সফল হওয়ার জন্য আপনার যারা ভুল করছে তাদের থেকে দেখতে হবে, আপনার চোখ কানটা খোলা রাখতে হবে, এবং অন্যের ফেলিওর থেকে শিক্ষা নিতে হবে। প্লাস আপনি যখন রাস্তা দিয়ে চলবেন তখন আপনাকেও কিন্তু একটু একটু স্টেপ এগোতে হবে, প্রতিকূল জায়গাগুলোকে ভাবতে হবে, ভেবে আবার আপনাকে আবার সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। পথে কিন্তু আটকে গেলে হবে না। আপনি যদি মনে করেন একটা পচা জলের গাড্ডার মধ্যে ঢুকে যাবেন, তাহলে জলটাও যেমন থেমে থাকবে, আপনিও সেখানে পৌঁছতে পারবেন। আপনাকে নদীর জলের স্রোতে ভেসে যেতে হবে, তাতে কখনো টালবাহানা আসবে, কখনো বাদিক, কখনো ডান দিক, কিন্তু আপনি একটা ডেস্টিনেশনে পৌঁছে যাবেনই যাবেন। তো এর মতো পরিস্থিতিতে এসে আজকে 2 বছর ধরে, বা যখন আমি অসুস্থ তখন থেকে দেখতে পাচ্ছিলাম যে ভারতবর্ষের বেশ কিছু শহর, বিশেষ করে ব্যাঙ্গালোর, গুরগাঁও, এনারা আপনার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে, যেখানে কলকাতা বলতে পারেন অলমোস্ট জিরো। এবং দেখুন, এই ব্যাপারটাকে নিয়ে অনেকেই মিসগাইড করছে, এবং অনেকেই প্রচুর টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা কোর্স করো, এই করো, সেই করো, হ্যান কারেগা, ত্যান কারেগা, প্রচুর পড়ায়গা, আলটিমেটলি ঘোড়ার ডিম। আপনার গুগলে চাকরি হবে, আপনার ফেসবুকে চাকরি হবে, আপনার ইউটিউবে চাকরি হবে, আপনার নেটফ্লিক্সে চাকরি হবে, আপনি বিদেশ যাবেন, কিন্তু আপনাকে নলেজটা গেইন করতে হবে। আপনার কাছে 3 লাখ টাকা থাকবে, সবার কাছে থাকে না তো 3 লাখ টাকা। আমি আপনাকে বলছি, আমার যেটা কাজ এই ফেসবুকের মাধ্যমে, সেটা হলো এই আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ছেলেরা মনে করছো যে চাকরি পাওনি, শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যারা মনে করছো আমাকে একটা কর্ম করতে হবে যেটার মাধ্যমে আমি সৎভাবে, এবং যার মধ্যে একটা শিল্পত্ব আছে, এবং যেটার মধ্যে একটা নতুনত্ব আছে, এবং যেটা এখন থাকবে, যেটাতে নিয়ে তোমার জেনারেশনটা কেটে যাবে এবং তুমি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, সেটাকে নিয়ে 1-2 বছর আমি স্ট্রাগল করব, আমি পড়াশোনা করব, এবং আমি সারা বিশ্বকে সার্ভিস দেবো, এবং আমাদের পশ্চিমবঙ্গকে সারা বিশ্বের সামনে নাম্বার 1 করে নিয়ে আসবো। তো এই কারণে আমার একটা টিম লাগবে, যারা এই পড়াশোনা করার মাধ্যমে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে নিজের জায়গা থেকে শুরু করে সারা বিশ্বের কাছে পৌঁছে যাওয়ার একটা দরজা খুলে দেবে, এবং আনএমপ্লয়মেন্ট জায়গাটার জন্য লড়াই করে শুধু নিজেকে নয়, সবাইকে পথ দেখাতে হবে। এই পথ দেখানোর মাধ্যমে এবং কন্টিনিউয়াস এফোর্টের মাধ্যমে সৎভাবে এবং সৎ পথে, এবং একটু পড়াশোনা এবং একটু ইচ্ছাশক্তি যদি থাকে, তাহলে অবশ্যই এই আজকের চাকরি বাজারের মন্দার বাজারে দাঁড়িয়েও তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি মনে করো আমি গ্রামে আছি, গ্রামে থেকেও তুমি কাজ করতে পারো, শহরে থাকলেও কাজ করতে পারো, কিন্তু তোমাকে এই এফোর্ট বা চেষ্টাটা চালিয়ে যেতে হবে। কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিন দিন আরও উচ্চ স্তরে যাবে। এই জায়গাটাকে ছাড়া, এই জায়গাটাতে যে পিছিয়ে যাবে, সে সমস্ত জায়গায় পিছিয়ে যাবে। কারণ এইভাবে কিন্তু দেশ আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে দেশ তথা সারা পৃথিবী এগিয়ে চলেছে। তো আমি বলতে চাইছি, এই পয়েন্টে দাঁড়িয়ে, যেখানে পশ্চিমবঙ্গে খুব কম সংখ্যক মানুষ আছেন, তাও যারা আছেন, যারা শিক্ষিত সমাজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করছেন ভুলভাল পথে, সেখান থেকে শুধু পয়সা রোজগার করার চেষ্টা করছেন। আমার কাছে কথা হচ্ছে, আমাকে কোনো পয়সা দিতে হবে না। ভাই বা বোন,
বা আমার মতন মধ্যবয়স্ক যারা আছেন, আমাকে কোনো পয়সা দিতে হবে না। আমার চাই একটা টিম, সেই টিমে আপনি সামিল হন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনি যদি আমার বন্ধু হন, আমার অনেক বন্ধু আছে যারা বিদেশে আছে, যারা অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে আমার চেয়ে অনেক 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 বেশি জ্ঞান রাখে, তারাও পারলে আমার সাথে কানেক্ট হোক এবং আমাদের এই পশ্চিমবঙ্গের এই শিক্ষা, স্বাস্থ্য এবং চাষ, এগ্রিকালচারকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডেভেলপ করা। সবাই মিলে আসি নিঃস্বার্থভাবে, এবং যে এখানে আছে, কেউ যদি মনে করে আমার সময় আছে, আমি বিদেশ যেতে চাই, আমার পড়াশোনা বা আমার স্কিল আছে, ওকে ফাইন, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোর লেভেলে পড়াশোনা করো, আমি তোমাকে গাইডলাইন দেবো কীভাবে পড়তে হবে, কি কন্টেন্ট ডাউনলোড করতে হবে, কোন জায়গাটা বুঝতে পারছি না, সেখানে আমাদের টিমটা কাজ করবে একসাথে, একে অপরের সাথে শেয়ার করবে, সেটার মাধ্যমে হবে। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল টুলস, যেগুলো সমস্ত সেক্টরে ইউজ হয়, এডুকেশন, হেলথ, এগ্রিকালচার, স্টক, শেয়ার, এভরিওয়্যার। তাহলে সেই টুলস এবং তার ভেতরের টেকনিক্যাল নলেজ, কেউ কারোর মনে হচ্ছে যে আমার এখন অল্প বয়স, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে 2 বছর পড়াশোনা করবো, দিয়ে প্রোগ্রামিং করো, আসো, কোনো পয়সা দিতে হবে না, কোনো পয়সা লাগবে না। একটা টিম তৈরি করছি আমরা, সেই টিমের মাধ্যমে সামিল হয়ে যাও। নিজের নলেজ সারাদিনে পড়াশোনা কী করলে সেটাকে আমরা গুগল মিটের মাধ্যমে শেয়ার করলে, তোমার লিঙ্কগুলো শেয়ার করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আবার আরেক যে সহযোদ্ধা সে সারাদিনে কী করলো সে সেটাকে শেয়ার করবে। তো এইভাবে তুমি প্রোগ্রামিংটাকে ডেভেলপ করতে পারো। আবার যে মনে করছো যে আমার এত সময় নেই, আমাকে এখনই রোজগার করতে হবে, হতেই পারে, তো তুমি আর্টিফিশিয়াল টুলসটার ইউটিলাইজেশন শিখে যাও। এখন তো শুধু জাস্ট মোবাইলের দিন, তুমি তোমার সেক্টরের জিনিসটাকে মার্কেটিং করে দাও, তুমি তোমার জায়গায় মার্কেটিং করে দাও। তুমি তোমার জায়গায় যদি ওটাকে মার্কেটিং করে দিতে পারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষ তোমাকে নেবে, বিজনেসম্যানরা তোমাকে নেবে, তোমার একটা কদর করবে, তোমার লেভেল অফ স্ট্যান্ডার্ড, যে তুমি ইউ আর সেলিং দ্য প্রোডাক্ট, ইউ আর গোয়িং টু sell the technology, you are going to sell the artificial intelligence at any market you can sell. তাহলে এর মাধ্যমে তোমার একটা সোর্স অফ ইনকাম হয়ে যাচ্ছে, তোমার একটা, তাহলে এই একটা মুষ্টিবদ্ধভাবে যে একটা টিম ওয়ার্ক, এই টিমের মাধ্যমে যদি আমরা কাজ করতে পারি, আমার বিশ্বাস যে আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র আনএমপ্লয়মেন্ট কনসেপ্টটা এখানে নয়, এখানে তাহলে যেটা হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই আনএমপ্লয়মেন্ট, যারা আমরা কথা বলতে বলি বেকার যুবক বা যুবতী, এরা একটা ইন্ডিয়া শুধু নয়, সারা অল ওভার ওয়ার্ল্ডে, যে হ্যাঁ কলকাতার ছেলে কি পশ্চিমবঙ্গের ছেলে, তার একটা বাঙালির তো যেন বুদ্ধি তো কম নয়, বাঙালি সব যুক্ত বিরাজমান। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সারা বিশ্বের কাছে তুমি তোমার নিজেকে পৌঁছে দিতে পারছো, অ্যাট দ্য সেম টাইম সারা ওয়ার্ল্ড তোমাকে রেসপেক্ট করবে, যেটার জন্য আমার কনস্ট্যান্ট লড়াই চলবে, আমি চালিয়ে যাব আমার রেস্ট অফ দ্য লাইফ, আমার এই সোশ্যাল ওয়ার্ক। আমাকে ভাই তোমাকে কোনো পয়সা দিতে হবে না, আমি এই টিমের মাধ্যমে, টিম যদি দেখো ভাই কিছু কর্ম করলে তো কিছু ইনকাম হবে, টিম যদি কিছু ইনকাম করে তো আমারও তো কিছু ইনকাম হবে ওদের, ঠিক আছে, কারণ আমারও তো সংসার আছে। তো খুব বড় সড়ো আমার চিন্তা ভাবনা নেই যে আমাকে প্রচুর টাকা রোজগার করতে হবে, প্রচুর টাকা রোজগার করে আমাকে আরাটবর্তী হতে হবে, এরকম কোনো চিন্তা ভাবনা আমার নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি চাই যে আমাদের পশ্চিমবঙ্গের এই যত বেকার বা যারা মনে করছো আমরা কর্মে স্যাটিসফাইড নই, যেটুকু জব করছি বা যেটা বিজনেস করছি সেটা আমার ঠিকঠাক হচ্ছে না, আমাদের সাথে একত্রিত হও। আমার ফোন নাম্বার তো আমার পেজে বলো, ফেসবুকের প্রোফাইলে বলো, ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে, বা তোমরা আমাকে মেসেজও করতে পারো। তো এর মাধ্যমে আমার মনে হয় আমরা আরও এগিয়ে যেতে পারব। শুধুমাত্র এই সরকার থাকলে অমুক হবে না, ওই সরকার কেন এলো না, ওই সরকার যদি আসতো তাহলে বিরাট কিছু হতো, বা ওই সরকার যদি এই সরকার থাকে তাহলেই আমার খুব ভালো হবে, এইসব চিন্তাধারণা থেকে বেরোতে হবে। সরকারের মতন চলুক, সরকার আমাদেরকে সাহায্য করুক, রাজ্য সরকারের সহায়তা, কেন্দ্রীয় সরকারের সহায়তা এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেটর বলতে কী হয় না, পৌরসভা, পঞ্চায়েত, বিডিও, এসডিও, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বসে আছেন তাদের সহায়তা
এবং সর্বোপরি সমস্ত মানুষের সহায়তা এবং চেষ্টার মাধ্যমে আমরা আমাদেরকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকে এইটুকুই বলবো। তো আমি চাই যে আমাদের টিমটা আস্তে আস্তে বাড়ুক। হয়তো এখন খুব স্লো চলছে, কিন্তু আশা করি বা ভরসা রাখি যে আগামী 6 মাসের মধ্যে মিনিমাম 1000 জনকে আমরা এক ছাতার তলায় আমরা দাঁড় করাতে পারবো। এবং তার সাথে সাথে আমরা একটা ওমেন এন্টারপ্রেনারশিপ, যেটা আমি আগেও বলেছি, যেটা আমার একটা স্বপ্ন, সেগুলোকেও আমরা ডেভেলপ করবো। আপনারা যে স্তরেই থাকুন না কেন, কোনো বাড়ির মহিলা হন, হাউসওয়াইফ হন, বা যারা পড়াশোনা করছো, সবাই মিলে যদি ইন্টারেস্টেড থাকো, যোগাযোগ করো বা আমাদের টিমের সাথে ইনভলভ হও। আমি তুমি করে বললাম, কিন্তু প্রফেশনাল লাইফে আপনিটাই বেটার, আপনারা ইনভলভ হন। আশা করি আমরা একটা পথ নিজেরাই নিজেদের খুঁজে নিতে পারবো। এই অভিপ্রায়ে সকলকে আমার তরফ থেকে আবেদন যে আপনারা একত্রিত হন, আমরা একত্রিত হয়ে আমাদের যে স্বপ্নের উদ্দেশ্য, আমাদের স্বপ্নে আমরা পাড়ি দিই, এই আশা রেখে আজকের নিবেদনটি আমি শেষ করতে চাই। ধন্যবাদ।